নিলামের সময় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় কেনার জন্য টাকার বস্তা নিয়ে বসে। পছন্দের খেলোয়াড় কেনার জন্য চলে টাকার লড়াই। কোনো কোনো ক্রিকেটারের পেছনে তারা ব্যয় করেন 15 থেকে 20 কোটি রুপি। এত বিপুল অর্থ ব্যয় দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা এত অর্থ যে ব্যয় করছেন, এতে করে তাদের লাভ কি, কিংবা তারা এত অর্থ ব্যয় করে কতটুকুই লাভ করতে পারেন। এখানে মনে রাখতে হবে, আইপিএলে যারা দল কিনেছেন তারা ক্রিকেটকে ভালোবেসে টাকা উড়াতে আসেননি। আইপিএলে যারা ফ্র্যাঞ্চাইজির মালিক তারা প্রায় প্রত্যেকেই বড় বড় ব্যবসায়ী। তাদের কাছে ক্রিকেটের চেয়ে নিজের পকেট ভারী করাই মূল লক্ষ্য। এই কারণে আইপিএলের অনেক দল মাঠের ক্রিকেটে বাজে পারফরমেন্স করলেও মালিকদের হতাশ হতে দেখা যায় না। তাহলে মাঠের ক্রিকেট যদি মুখ্য না হয়, তাহলে ফ্র্যাঞ্চাইজি মালিকরা কিভাবে লাভবান হন? চলুন জেনে নেওয়া যাক। মিডিয়া সত্ত্ব। আইপিএলের দলের আয়ের সবচেয়ে বড় উৎস হচ্ছে মিডিয়া সত্ত্ব থেকে পাওয়া অর্থ। মিডিয়া সত্ত্ব বলতে আইপিএলের ম্যাচগুলো টেলিভিশন এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যারা প্রচার করে তাদের কাছ থেকে পাওয়া অর্থকে বোঝায়। প্রাথমিকভাবে এই অর্থ বিসিসিআই গ্রহণ করে, পরবর্তীতে নির্দিষ্ট হারে তা দলগুলোকে ভাগ করে দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে যেই দল টুর্নামেন্টে যতদূর পর্যন্ত যাবে তাদের মিডিয়া সত্ত্বের পরিমাণ তত বেশি হবে। অর্থাৎ যেই দলগুলো প্লে অফ খেলবে তারা অবশ্যই রাউন্ড রবিন থেকে বাদ পড়া দলগুলোর চেয়ে বেশি অর্থ পাবে। মিডিয়া সত্ত্ব থেকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো 60 থেকে 70% আয় করে থাকে। ব্র্যান্ড স্পন্সরশিপ। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ের দ্বিতীয় প্রধান উৎস হচ্ছে ব্র্যান্ড স্পন্সরশিপ। প্রত্যেকটি দল একাধিক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকে। সেই কোম্পানির লোগো বা নাম তাদের জার্সি এবং অন্যান্য কিটের প্রদর্শনের মাধ্যমে দলগুলো অর্থ আয় করে থাকে। স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হওয়া কোম্পানিগুলোর মধ্যে যে যত স্পষ্টভাবে নিজেদের নাম প্রচার করতে চায় তাদের তত বেশি অর্থ দিতে হয়। বিশেষ করে ম্যাচের জার্সিতে বুকেও পেছনে খেলোয়াড়দের নামের নিচে যে কোম্পানির লোগো থাকে তাদের বেশি অর্থ দিতে হয়। আর হাতে বা অন্য কোথাও ছোট করে কোনো কোম্পানির লোগো বসাতে চাইলে তুলনামূলক কম অর্থ খরচ করতে হয়। আইপিএলের দলগুলোর আয়ের 20 থেকে 30% আসে ব্র্যান্ড স্পন্সরশিপ থেকে। টিকিট বিক্রি। আইপিএলের টিকিট বিক্রি থেকে আসা অর্থের বড় অংশ চলে যায় স্বাগতিক দলের পকেটে। অর্থাৎ যেই দলের মাঠে খেলা হচ্ছে তারাই টিকিট বিক্রির সিংহভাগ অর্থ পাবে, সেটি প্রায় 80% কাছাকাছি। আইপিএলের ম্যাচ টিকিটের দামও ফ্র্যাঞ্চাইজিগুলো নির্ধারণ করে থাকে। তবে এই ক্ষেত্রে যেখানে খেলা হচ্ছে সেখানকার মাঠের দর্শক ধারণ ক্ষমতা, দলের জনপ্রিয়তা ও সেখানকার মানুষের জীবনযাত্রার মানকে বিবেচনা করে টিকিটের দাম নির্ধারণ করা হয়। টিকিটের দাম যেন দর্শকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে হয়। আইপিএলের দলগুলোর আয়ের 10% এই টিকিট বিক্রি থেকে আসে। প্রাইজ মানি থেকেও আইপিএলের দলগুলো মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকে। 2019 সালে চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে 20 কোটি রুপি অর্থ প্রদান করা হয়েছিল, আর রানার আপের জন্য ছিল 12.5 কোটি রুপি। প্রাইজ মানি মূলত দুই ভাগে ভাগ হয়ে থাকে। একটা অংশ পায় খেলোয়াড় ও কোচিং স্টাফ, আর বাকি অংশ পায় ফ্র্যাঞ্চাইজি। গত বছর করোনার কারণে আইপিএলের প্রাইজ মানি কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়েছিল। 2020 মৌসুমে যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের 10 কোটি রুপি, আর রানার আপ দলকে 6.25 কোটি রুপি দেয়া হয়। মার্চেন্ডাইজ বিক্রি। আইপিএলের দলগুলোর আয়ের সামান্য একটি অংশ আসে বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজ বিক্রি থেকে। ফুটবলের মতো ক্রিকেটে মার্চেন্ডাইজ বিক্রি এখনও লাভজনক ব্যবসায় রূপ নিতে পারেনি। তবে আশা করা যায় সামনের দিনগুলোতে ক্লাবের জার্সি এবং লোগোযুক্ত ক্যাপ, ঘড়ি, মগ ইত্যাদি বিক্রি করে আইপিএলের দলগুলো মোটা অঙ্কের অর্থ আয় করবে। বিসিসিআই সেন্ট্রাল পুল। বিসিসিআইয়ের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো মিডিয়ার সত্ত্ব ছাড়াও আইপিএলের অফিসিয়াল স্পন্সরশিপ এবং পার্টনারশিপের অর্থ পেয়ে থাকে। একে বলা হয় সেন্ট্রাল পুল। বিসিসিআইয়ের সেন্ট্রাল পুল থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো কি পরিমাণ অর্থ পাবে তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। তবে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হচ্ছে লিগ টেবিলে ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থান। স্টল ভাড়া। ম্যাচ চলাকালীন দর্শকরা যাতে খাবার এবং পানীয় কিনতে পারে সেই জন্য স্টেডিয়ামের ভিতরে বিভিন্ন স্টল বসে। তবে এইসব স্টল ফ্র্যাঞ্চাইজিরা নিজেরা পরিচালনা করে না। তারা কোনো তৃতীয় পক্ষের কাছে স্টল ভাড়া দেয় এবং তার বিনিময়ে অর্থ পায়।